প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যিনি একটি বৈষম্যহীন, আধুনিক ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, সেই তারেক রহমানকে ঘিরে এবার পাতা হয়েছে এক গভীর, ভয়ঙ্কর ও বিষাক্ত মরণফাঁদ। আন্তর্জাতিক ভূ রাজনীতির জটিল মারপ্যাচে ব্রিক্স সম্মেলনের নাম করে তাকে কোনোভাবে একবার ভারতের মাটিতে পা রাখতে পারলে নাকি ঘটে যেতে পারে এক রক্তহীন রাজনৈতিক অঘটন। 2007 সালে সেই কুখ্যাত 1/11-এর কালো অধ্যায়ের কথা আপনাদের কি এখনো মনে আছে? দেশি বিদেশি চক্রান্তকারীরা ভেবেছিল স্বাধীন বাংলাদেশের মাটিতে তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা আর হয়তো কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু 2026 সালের এই নতুন বাংলাদেশে দাঁড়িয়ে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে যখন তিনি রাষ্ট্রপ্রধানের চেয়ারে, তখন তাকে দমাতে পেছনের দরজা দিয়ে ক্ষমতার পাশা উল্টে দেওয়ার চরম খেলায় মেতে উঠেছে একটি অদৃশ্য মহল। দর্শক, আজকের এই বিশেষ ও এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা উন্মোচন করব বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎকে খাদের কিনারে ঠেলে দিতে পর্দার আড়ালে ঠিক কী ধরনের মেগা ষড়যন্ত্র চলছে। গত 24 ঘন্টার সবচেয়ে চাঞ্চল্যকর ও টপ সিক্রেট হলো তারেক রহমানের সরকারকে চরম বিপদে ফেলতে এবং দেশে নতুন করে 1/11-র মতো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে একটি দেশি বিদেশি অদৃশ্য বলয়ে মরিয়া হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং শ্যামা ওবায়দের সঙ্গে বৈঠক করার পরই আসল বিড়াল যেন থলে থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। ভারতীয় প্রতিনিধিরা প্রকাশ্যেই বলছেন তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লির মাটিতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু কূটনৈতিক টেবিলে এই মিষ্টি কথার আড়ালে আসলে কোন ভয়ঙ্কর বিপদের জাল বিছানো হয়েছে? এই সফর কি কেবল একটি আন্তর্জাতিক সম্মেলন, নাকি তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ারকে চিরতরে স্তব্ধ করার সুনিপুণ ফাঁদ? চলুন একটু গভীরে গিয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করা যাক। মার্কিন প্রতিনিধি দলের বিশেষ দূত সার্জিও গোর এর ঢাকা সফরের ঠিক আগের মুহূর্তগুলো ঘটে যাওয়া ঘটনাগুলোর দিকে একটু নিবিড়ভাবে তাকান। এনসিপি নেতাদের উপর আকস্মিক নগ্ন হামলা, জামায়াতে ইসলামী সংসদ সদস্যের কাছাকাছি রহস্যজনক বোমা বিস্ফোরণ, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে একের পর এক সংঘাত বাঁধিয়ে দেওয়ার মতো ঘটনা কি নিছকই কোনো কাকতালীয় ব্যাপার? কোনো দেশে স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি থাকলে কি একসাথে এতগুলো অঘটন ঘটে? দেশের সাধারণ মানুষ যখন গত 15 বছরের দুঃশাসন ভুলে নতুন কর্মসংস্থান, বাণিজ্য আর উন্নয়নের স্বপ্ন দেখছে, ঠিক তখনই অত্যন্ত সুকৌশলে দেশে এক ধরনের কৃত্রিম অরাজকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। ওদিকে সীমান্তের ওপার থেকে পতিত স্বৈরাচারী শক্তির বিভিন্ন হুঙ্কার এবং দেশের ভেতরে কওমি আলেমদের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টাও থেমে নেই। রাজনৈতিক বিশ্লেষক ও গোয়েন্দা বিশেষজ্ঞদের মতে এগুলোর কোনোটি বিচ্ছিন্ন ঘটনা নয়, পুরোটাই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা এবং তাদের দোসরদের সাজানো এক বিষাক্ত নাটক। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কিভাবে বিভিন্ন দ্বিপক্ষীয় সফর আর আন্তর্জাতিক আলোচনার বাহানা দেখিয়ে বাংলাদেশে অসাংবিধানিক সরকার বসানো হয়েছিল। 2007 সালে সেই বিতর্কিত সময়ে ক্যান্টনমেন্টের বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তারেক রহমানের উপর যে অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয়েছিল, কিভাবে তাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ছক কষা হয়েছিল, তার দেশের মানুষের হৃদয়ে আজও দগদগে ক্ষতের মতো জ্বলছে। আজ 2026 সালে এসে সেই অপশক্তিগুলো যখন দেখছে রাষ্ট্রপ্রধান হয়ে তারেক রহমান দেশটিকে অত্যন্ত শক্ত হাতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা আবারও সেই পুরনো মাইনাস ফর্মুলার ছক কষেছে। বিশেষ করে দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানোর ঘটনাটি এই পুরো রহস্যের পালে নতুন করে হাওয়া দিয়েছে। মনে রাখতে হবে, তিনি সাধারণ কোনো পেশাদার কূটনীতিক নন, বরং ভারতের সাবেক রেলমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপি হাই কমান্ডের একজন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব, যার সরাসরি যোগাযোগ রয়েছে দিল্লির সাউথ ব্লকের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে। তাকে ঢাকায় পাঠানোর মূল উদ্দেশ্য হলো যে কোনো মূল্যে তারেক রহমানকে ভারত সফরের ফাঁদে ফেলা। ব্রিক্স সম্মেলনের টোপ দিয়ে তাকে একবার ভারতে নিতে পারলে একই সাথে চীন ও অন্যান্য মিত্র দেশের সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্কের উপর বড় ধরনের ফাটল ধরানো সম্ভব হবে। শুধু তাই নয়, সেখানে তাকে শেখ হাসিনাকে গ্রহণ করা এবং পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার মতো অত্যন্ত বিষাক্ত রাজনৈতিক শর্তের বেড়াজালে ফেলারও ব্লুপ্রিন্ট রয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে আরেক চাঞ্চল্যকর তথ্য। বিরোধী বলয়ের ভেতরেও সমীকরণ অত্যন্ত দ্রুত পাল্টাচ্ছে। গত 24 ঘন্টায়
রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যকার তৈরি হওয়া এক অদৃশ্য মনস্তাত্ত্বিক দূরত্ব। যে ছাত্রনেতা এবং রাজনৈতিক দলগুলো ২৪-এর বিপ্লবে একসাথে রাজপথে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছিল, তাদের মধ্যকার সামান্য অবিশ্বাসের ফাটলকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে এই অদৃশ্য শক্তি। চক্রান্তকারীরা খুব ভালো করেই জানে, রাজপথের এই মূল শক্তিগুলো যদি একে অপরের মুখোমুখি দাঁড়ায় তবে দেশে স্বাভাবিকভাবেই এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। আর সেই সুযোগেই অসাংবিধানিক কোনো শক্তি অতীতের মতো দেশের নিয়ন্ত্রণ নিজেদের পকেটে পুরে নেবে। সরকারকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার জন্য কেবল রাজপথই নয়, প্রশাসনের অন্দরেও তৈরি হয়েছে এক সূক্ষ্ম উত্তাপ, যাকে বলা হয় ডিপ স্টেট বা আমলাতান্ত্রিক ষড়যন্ত্র। গত কয়েকদিনে প্রশাসন ও বিচার বিভাগে বিগত স্বৈরাচারী আমলের দোসর হিসেবে পরিচিত আমলা ও কর্মকর্তাদের পদায়ন এবং রদবদল নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। গোপন খবর হলো, বিগত আমলের সুবিধাভোগী কিছু দুর্নীতিগ্রস্ত আমলা এখনও প্রশাসনকে অচল করার ব্লুপ্রিন্ট আঁকছেন। তারা ইচ্ছে করেই জনবান্ধব নীতি ও ফাইলগুলোকে আটকে রেখে সাধারণ মানুষের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তাদের মূল লক্ষ্য হলো সচিবালয়ের প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করে তারেক রহমানকে দিল্লির দরবারে নতজানু হতে বাধ্য করা। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির টেবিলে এখন বাংলাদেশকে ঘিরে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে ত্রিমুখী স্নায়ুযুদ্ধ জমে উঠেছে, সেখানে তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন তিনি কোনো কাঁচা খেলোয়াড় নন। লন্ডনে দীর্ঘ প্রবাস জীবনে আন্তর্জাতিক রাজনীতির অলিগলি এবং কূটচাল তিনি অত্যন্ত ভালোভাবেই জেনে এসেছেন। মার্কিন প্রশাসন যখন নতুন বাংলাদেশের সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে, ঠিক তখনই ভারত নিজেদের আধিপত্য ধরে রাখতে এই পলিটিক্যাল ট্রাম্প কার্ড খেলা শুরু করেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ আর কোনো একক দেশের আজ্ঞাবহ দাস হয়ে থাকবে না। দিল্লি যতই চাপ দিক না কেন, পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত সুকৌশলে সময় ক্ষেপণ করছে এবং স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ কোনো তাড়াহুড়া করে ফাঁদে পা দেবে না। ওস্তাদের চাল কাকে বলে তা সরকার পদে পদে বুঝিয়ে দিচ্ছে। সরকার হলো কোনো নিরপেক্ষ তৃতীয় দেশে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিকল্পও খোলা রাখা হয়েছে। চীনের সাথে উন্নয়নমূলক কাজ আর দেশের তরুণদের মেধার উপর ভরসা রেখেই সরকার সামনে এগোচ্ছে। যারা ভেবেছিল সামান্য কূটনৈতিক চাল তারেক রহমানকে বোকা বানিয়ে খালি মাঠে পতিত ফ্যাসিস্ট শক্তিকে আবার ফিরিয়ে আনবে, তাদের মুখের উপর এখন কড়া চাবুক পড়েছে। দর্শক, আজকের সচেতন বাংলাদেশ আর ২০০৭ সালের বাংলাদেশ এক নয়। ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে আন্তর্জাতিক খেলোয়াড়দের সমীকরণ কিভাবে সামলাতে হয়, তারেক রহমান তা প্রতিটি পদক্ষেপে প্রমাণ করে চলেছেন। এখন শুধু দেখার বিষয়, নিজেদের এই মেগা মাস্টার প্ল্যান মাঠে মারা যাওয়ার পর কপাল চাপড়ানো ছাড়া দেশি বিদেশি চক্রান্তকারীদের হাতে আর কোনো নোংরা খেলা অবশিষ্ট থাকে কিনা। এই পুরো ভূ রাজনৈতিক পরিস্থিতি ও মেগা চক্রান্ত নিয়ে আপনাদের কি মতামত? তারেক রহমান কি পারবেন তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এই বিষাক্ত মরণ ফাঁদ থেকে বাংলাদেশকে নিরাপদে বের করে আনতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। রাজনীতি, কূটনীতি ও সমসাময়িক ঘটনার এমন সব বস্তুনিষ্ঠ, সাহসী ও পেছনের অজানা খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।